আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফাহাদ বলছি। আমরা কোষ ও এর গঠনের একটা লেকচার নিয়েছি, আজকে হচ্ছে দ্বিতীয় লেকচার। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, আগের ক্লাসে আমরা একটা ফ্লো চার্ট করে কোষের মধ্যে মোটামুটি কী কী থাকে সব কিছুই আমরা দেখানোর চেষ্টা করেছি। তো আজকে আমরা এদের ডিটেলস পড়বো। তো শুরুতেই আমি এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আগের ক্লাসের যতটুকু আমরা পড়েছি, তোমরা যদি এতটুকু ঠিকঠাক পড়ে থাকো, ওই পড়া থেকেই আজকে আমরা একটা পার্থক্য কিন্তু শিখে ফেলতে পারবো। এটার জন্য আলাদা করে ওই জিনিসের ডিটেলস পড়ার দরকার নেই। আমি বলে দিই, পার্থক্যটা হচ্ছে প্রোটোপ্লাজম ও সাইটোপ্লাজমের পার্থক্য। দেখো, আমরা কিন্তু সাইটোপ্লাজম নিয়ে কোনো ডিটেলস আলোচনা করিনি, এমনকি প্রোটোপ্লাজম নিয়েও কিন্তু খুব একটা ডিটেলস আলোচনা করিনি। কিন্তু আমরা যতটুকু শিখেছি ঠিক ততটুকু দিয়েই আজকে 2 মার্কসের একটা প্রশ্ন কিন্তু আমরা লিখতে পারবো। তো চলো আমরা কথা না বাড়িয়ে স্টার্ট করি। তো একটু ঝালাই করে নেই যে 1 মিনিটে। তো আগের ক্লাসে আমরা যেটা লিখেছিলাম সেটাকে যদি আমি একটু গাণিতিক আকারে প্রকাশ করি, সেটা হচ্ছে এই যে প্রোটোপ্লাস্ট ইজ ইকুয়াল টু, আমি বলতে পারি যে উদ্ভিদ কোষ মাইনাস কোষ প্রাচীর। তাই তো? যদি আগের ক্লাসটা তোমরা করে থাকো, না হলে আই বাটনে ক্লিক করে ক্লাসটা আগে করে তারপর এই ক্লাসটা দেখো। তাহলে প্রোটোপ্লাস্ট মানে হচ্ছে উদ্ভিদ কোষ মাইনাস কোষ প্রাচীর। তাহলে বোঝাই গেল যে প্রাণী কোষের বেলায় কিন্তু প্রোটোপ্লাস্ট থাকবে না বা নাই। আচ্ছা, এখন সেকেন্ড আমি যদি লিখি যে প্রোটোপ্লাজম কি জিনিস, তাহলে প্রোটোপ্লাজম মানে হচ্ছে এই যে প্রোটোপ্লাস্ট, সেই প্রোটোপ্লাস্ট থেকে যদি আমি বাদ দেই, মাইনাস করি কাকে? নির্জীব বস্তুকে বা যাকে আমরা বলি কোষীয় বস্তু, তাহলে আমরা পাবো প্রোটোপ্লাজম। তাহলে একটা জিনিস এখানে ক্লিয়ার, সেটা হচ্ছে যে উদ্ভিদ কোষের এই যে মৃত কোষ প্রাচীর, একটা মৃত অংশকে বাদ দিলে হয় প্রোটোপ্লাস্ট, এবং সেই প্রোটোপ্লাস্টের মধ্যে আর যত মৃত বা নির্জীব বস্তু আছে তাকে বাদ দিলে হচ্ছে প্রোটোপ্লাজম। তার মানে প্রোটোপ্লাজম হচ্ছে কমপ্লিটলি একটা সজীব অংশ, আর কিছুই। তাহলে আমি প্রোটোপ্লাজমের ডেফিনেশন কিন্তু এভাবেই দিব যে কোষের সমুদয় বা কোষের সম্পূর্ণ সজীব অংশকেই কিন্তু বলা হয় প্রোটোপ্লাজম, তাই না? আগের ক্লাসে তো আমরা এতটুকুই আলোচনা করেছি। ওকে, অ্যান্ড আমরা দেখেছি যে প্রোটোপ্লাজমের মধ্যে 3টা অংশ আছে। এর মধ্যে একটা হচ্ছে সাইটোপ্লাজম, তার শুরুতে হচ্ছে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি, দেন হচ্ছে সাইটোপ্লাজম অ্যান্ড নিউক্লিয়াস। তো আজকে আমাদের কাজ হচ্ছে যে এইটুকু পড়া দিয়ে আমরা এই প্রোটোপ্লাজম এবং সাইটোপ্লাজমের পার্থক্য পড়ব। আমরা ডিটেলস কিন্তু আলোচনা করব না, কিন্তু পার্থক্য আমরা ইনশাল্লাহ পারবো। সেটা কিভাবে? তো প্রথম পার্থক্য হচ্ছে, যদি বলা হয় প্রোটোপ্লাজম কি, তাহলে সজীব অংশ, অর্থাৎ ডেফিনেশনটা আমি লিখতে পারবো। তাহলে সাইটোপ্লাজম কোনটা ভাই? তাহলে এই 3টা মিলে যদি হয় প্রোটোপ্লাজম, তো আমি যদি আঁকি, এটা হচ্ছে কোষ ঝিল্লি, এটা যদি হয় নিউক্লিয়াস, তাহলে এটা নিউক্লিয়ার ঝিল্লি, তাহলে এই মাঝখানে এটা আছে, এটাই হচ্ছে কি সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজমের ডেফিনেশনটা হচ্ছে কোষ ঝিল্লি এবং নিউক্লিয়ার ঝিল্লির মাঝখানে অবস্থিত যে তরল পদার্থ, সেটাই হচ্ছে কি সাইটোপ্লাজম। ওকে, বা যে অংশ সেটাই হচ্ছে কি সাইটোপ্লাজম। সেকেন্ড পার্থক্য কি হবে? তাহলে এটা হচ্ছে ডেফিনেশন গেল। দেখো, প্রোটোপ্লাজমের অংশ কিন্তু 3টা, কোষঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। এখন যদি প্রশ্ন হয় সাইটোপ্লাজমের অংশ কয়টা, এটাও কিন্তু আমরা আগের ক্লাসে পড়েছি। সেটা হচ্ছে এই সাইটোপ্লাজমের মধ্যে যে তরল অংশটা, তাকে কিন্তু বলা হয় সাইটোসল বা মাতৃকা বা ম্যাট্রিক্স, এবং এর মধ্যে কিন্তু থাকে অঙ্গাণু, যাকে বলা হয় সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তাহলে সাইটোপ্লাজমের অংশ কয়টা হবে? 2টা। বাট এটা নিয়ে একটু কনফিউশন আছে এক এক বইয়ে, কারণ কোনো কোনো বইয়ে কিন্তু আবার বলা আছে সাইটোপ্লাজমের অংশ হচ্ছে কিন্তু 3টা। এখন ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করি। সেটা হলো, ভাই, এই যে প্রোটোপ্লাস্টের যে নির্জীব বস্তু, এই নির্জীব বস্তুটা কোথায় থাকে বলতো? এই নির্জীব বস্তুগুলো কিন্তু সাইটোপ্লাজমের মধ্যে থাকে। কিন্তু এই নির্জীব বস্তুকে বাদ দিলেই তো পাই আমরা প্রোটোপ্লাজম।
আর তারই যদি অংশ হয় সাইটোপ্লাজম, তাহলে সাইটোপ্লাজমের মধ্যেও তো নির্জীব বস্তু আনা ঠিক হবে না। এ কারণে হাসান স্যারের বই সাইটোপ্লাজমকে দুইটা ভাগে ভাগ করেছে, এক হচ্ছে তরল সাইটোসল আর দুই হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। কিন্তু যে বই তিনটা অংশের কথা বলেছে, যে সাইটোপ্লাজমেরও তিনটা অংশ, ওই বইয়ে আর একটা অংশ কিন্তু লেখা আছে এই নির্জীব বস্তু, কারণ নির্জীব বস্তু কিন্তু প্রকৃতপক্ষে সাইটোপ্লাজমের মধ্যেই থাকে। কিন্তু যেহেতু আমরা এটাকে এর মধ্যে আলোচনা করেছি আর এর মধ্যে আবার ওটা নাই, তাই আবার আলোচনা করাও ঠিক না। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া কি আনসার দিব? হ্যাঁ, দোয়া করো যে কোনো একটা যদি থাকে সেটাই আনসার। এখন যদি দুটোই থাকে, যেহেতু হাসান স্যারের বইকে আমরা মেইন হিসেবে ধরি অ্যাডমিশনের জন্য, তাহলে তোমরা আনসার 2 করবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দুইটা পার্থক্য কিন্তু পেরে গেলাম, আর আছে আরো দুইটা পার্থক্য পড়বো। তো এই দুইটা আমি একটু ঝটপট লিখে ফেলি, তোমরা ওটা নোট করে ফেলো। তাহলে আমরা পার্থক্য পড়ছি, একটা হচ্ছে প্রোটোপ্লাজম এবং আর একটা হচ্ছে সাইটোপ্লাজম। ওকে, তাহলে আমাদের 1 নাম্বার পার্থক্য প্রোটোপ্লাজমের ডেফিনেশন, সেটা হচ্ছে কোষের সমুদয় সজীব অংশ, সজীব অংশকে প্রোটোপ্লাজম বলে। আর সাইটোপ্লাজম কি? সাইটোপ্লাজম হচ্ছে কোষঝিল্লি ও নিউক্লিয়ার ঝিল্লির মাঝে অবস্থিত বস্তুকেই সাইটোপ্লাজম বলে। তো এটা হচ্ছে 1 নাম্বার পার্থক্য। 2 নাম্বার হচ্ছে কার অংশ কয়টি? তাহলে প্রোটোপ্লাজমের 3টি অংশ, যথা এক হচ্ছে কোষঝিল্লি, সেগুলো লিখে ফেলবা, জানো আমি একটু লিখে দেই। 2 হচ্ছে সাইটোপ্লাজম এবং 3 হচ্ছে নিউক্লিয়াস। তাহলে দেখো আরো একটা পার্থক্য কিন্তু হয়, যে সাইটোপ্লাজম কিন্তু প্রোটোপ্লাজমেরই অংশ, কিন্তু তাহলে সাইটোপ্লাজম প্রোটোপ্লাজমেরই অংশ, কিন্তু প্রোটোপ্লাজম সাইটোপ্লাজমের অংশ নয়। এভাবে লেখা যায়, বাট এই পার্থক্যটা তোমাদের বইয়ে নাই। আচ্ছা, এখানে এখানে সাইটোপ্লাজমের কয়টা অংশ? 2টি অংশ। এক হচ্ছে সাইটোসল, আমি আর এর অপর নামগুলো লিখছি না, লেখা আছে আগের ক্লাসে। আর একটা হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তবে বলে রাখি স্টার চিহ্ন দিয়ে, অন্য বইয়ে 3টি অংশ লেখা আছে, সেটা আরেকটা কিন্তু নির্জীব বস্তু। কেন এটা লিখে রাখলাম? পরীক্ষায় যদি কখনো আসে সাইটোপ্লাজমের অংশ 9 কোনটি, আর এই 3টা অপশনে থাকে, সাথে অন্য একটা থাকে, তাহলে সেক্ষেত্রে ওই অন্য একটাই আনসার হবে যদি একটা আনসার হয়, কারণ ডাবল আনসার কিন্তু তখন থাকবে না। আর বহুপদীতে আসলে তখন ডেফিনেটলি এটাও আনসার দিবা, অন্য একটাও দিবা, যেহেতু বহুপদীতে ম্যাক্সিমাম ক্ষেত্রেই 2টা করে অপশন, 1 2 1 3 2 3 অথবা 1 2 3। তাহলে এই হচ্ছে আমাদের 2টা পার্থক্য হয়ে গেল। 3 নাম্বার যে পার্থক্য, 3 নাম্বার পার্থক্যটা কি তাহলে তোমরাই দেখো। যেহেতু প্রোটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াস আছে, আর নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম আছে, ক্রোমোজোমের মধ্যে ডিএনএ আছে, যার মধ্যে জিন আছে, তাহলে আমরা বলতেই পারি প্রোটোপ্লাজমই হচ্ছে বংশগতির ধারক ও বাহক, মানে ওভারঅল যদি বলি, তাই না? কিন্তু সাইটোপ্লাজমের মধ্যে তো আর নিউক্লিয়াস নাই, তাহলে সাইটোপ্লাজম বংশগতির ধারক বাহক কিন্তু না। তাহলে প্রোটোপ্লাজমে কি নিউক্লিয়াস থাকায় এটি বংশগতির ধারক ও বাহক হিসেবে কাজ করে। তাহলে সাইটোপ্লাজমে কি হবে? নিউক্লিয়াস না থাকায় এটি বংশগতির ধারক ও বাহক হিসেবে কাজ করে না। তাহলে এই হচ্ছে কয়টা পার্থক্য? 3টা পার্থক্য। নাম্বার 4, সাইটোপ্লাজমের মধ্যে কিন্তু বিভিন্ন অঙ্গাণু থাকে। তাহলে আমরা বলতে পারি যে বিভিন্ন অঙ্গাণুর আধার হিসেবে কাজ করে কে? সাইটোপ্লাজম। তাহলে আমি আগে এই পাশটা লিখি, যে বিভিন্ন অঙ্গাণুর আধার হিসেবে কাজ করে সাইটোপ্লাজম। আর এটা তো শুধু বিভিন্ন অঙ্গাণু না,
বরং নিউক্লিয়াস থেকে শুরু করে সব কিছুই কিন্তু ঘটে কোথায়? প্রোটোপ্লাজমে। তাহলে প্রোটোপ্লাজমকে আমরা কি বলতে পারি? যে জীবনের আধার। কারণ একটা কোষের মধ্যে জীবিত অংশটাই প্রোটোপ্লাজম। অর্থাৎ এই প্রোটোপ্লাজমের যদি মৃত্যু ঘটে তাহলে কোষেরও কি মৃত্যু ঘটবে। আর প্রোটোপ্লাজম যেহেতু জীব, তাহলে প্রোটোপ্লাজমের যে বৈশিষ্ট্য সেটাই কিন্তু একটা জীবের বৈশিষ্ট্য। এ কারণেই একজন বিজ্ঞানী হাক্সলে ইনি প্রোটোপ্লাজমকে বলেছেন যে জীবনের ভৌত ভিত্তি। তাহলে আনসারটা কি হবে? তাহলে এটাকে আমরা বলতে পারি জীবনের ভৌত ভিত্তি বা জীবনের আধার হিসেবে কাজ করে। তাহলে দেখো, আগের যে ক্লাস, সেই ক্লাস থেকে নতুন কিন্তু কোনো কিছুই খুব একটা শিখতে হয়নি। আগের ক্লাসের কনসেপ্ট থেকেই প্রোটোপ্লাজম সাইটোপ্লাজমের পার্থক্য কিন্তু 2 মার্কসে আসতে পারে। সেই পার্থক্যের 4টা পয়েন্ট কিন্তু আমাদের হয়ে গেল। এখন আমরা যেটা পড়ব, ইন্ডিভিজুয়াল এই প্রোটোপ্লাজমের বৈশিষ্ট্য, প্রোটোপ্লাজম কি সেটা, প্লাস সাইটোপ্লাজমের বৈশিষ্ট্য সেটা। তো সেটা দেখার আমন্ত্রণ রইল। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।